আগে ভোট দাবি বিএনপির, জামাত চায় সংস্কার। দেশে ফিরলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জানাবো ভারতের প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। এবং সর্বশেষ জানাবো 7 দিনের মধ্যে ছাত্রলীগের নিষিদ্ধের দাবি মাহমুদ রহমানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগে ভোট দাবি বিএনপির, জামাত চায় সংস্কার। একটানা 15 বছর বেশি সময় দেশ শাসনের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে আওয়ামী লীগ তাদের সেই শাসনের দোসর হিসেবে দুর্নাম কুড়িয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন যে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই সারিতে সামনে থাকা দেশের অন্য দুই প্রধান দল বিএনপি ও জামাত ইসলামের চাওয়ায় যেন কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও তাদের সঙ্গে সুর মেলাচ্ছে না জামাত। বিএনপি দ্রুত কমিশন গঠন করে নির্বাচনের রুটম্যাপ দাবি করলে নির্বাচনের যে সংস্কারে অধিক গুরুত্ব দিচ্ছে জামাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে ঘিরে দল দুটির বিপরীতমুখী অবস্থানের চিত্র ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে গতকাল সংলাপে অংশ নেয় বিএনপি ও জামাত ইসলামী সহ কয়েকটি দল। সংলাপ শেষে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, উনি আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান ওনাদের 1 নম্বর অগ্রাধিকার। প্রধান উপদেষ্টা আমাদের দাবি শুনে বলেছেন নির্বাচন তাদের অগ্রাধিকার। বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোড ম্যাপ দিতে বলেছি। একই সঙ্গে বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না চায় সে কথাও বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। অন্যদিকে আলোচনা শেষে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। তাদের কাজ হচ্ছে গত 3টি নির্বাচনে জাতি যা থেকে বঞ্চিত হয়েছে তার একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন আমরা সে বিষয়ে কথা বলেছি। জামাত সংস্কারকে 1 নম্বরে গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির শফিকুর রহমান। এ বিষয়ে তিনি বলেন, সংস্কার টাইম লাইনে কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা 2টা বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রুটম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, 2টা বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। সংলাপে জামাতের পক্ষ থেকে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনই সামনে আনতে চান না দলটির আমির। তিনি বলেন, 9 অক্টোবর আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো। এই মুহূর্তে কি কি সংস্কার প্রয়োজন, সংস্কার পরবর্তী পর্যায়ে কি কি আমাদের লাগবে। আমরা মনে করি নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সরকার গঠনের পর গত 12 আগস্ট প্রথম দফা এবং 31 আগস্ট দ্বিতীয় দফার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। এর ধারাবাহিকতায় গতকাল 3য় দফায় দলগুলোর সঙ্গে সংলাপ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষে তার সঙ্গে এসেছিলেন উপদেষ্টা হাসান আরিফ ও আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সংলাপ শেষে বেরিয়ে মাহমুদ রহমান মান্না বলেন, সংস্কার নিয়ে সংলাপ হচ্ছে দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে। গার্মেন্টস এলাকায় যে অসন্তোষ এগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। পূজার ব্যাপারে আমরা বলেছি দরকার হলে জনগণের সঙ্গে মিশে আমরা কাজ করব। নির্বাচনের বিষয়ে মান্নার বক্তব্য, ভালো নির্বাচনের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। যতদূর পর্যন্ত জাতীয় ঐক্য করতে পারবো ততদূর পর্যন্ত সংস্কার করতে হবে। বাকি যেগুলো ব্যাপার আছে আগামীতে নির্বাচনের মাধ্যমে সেই সংসদ গঠিত হবে, সেই নির্বাচিত সরকার করবে। বাম গণতান্ত্রিক ভোটের নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, সব সংস্কার করার দায়িত্ব সরকারের নয়। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই, তবে এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার। আজকে থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন কবে হবে সেই রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্য সংস্কারের যে কাজগুলো আছে সেই প্রস্তাব তারা করে যাবেন এবং পরবর্তী নির্বাচিত সরকার সেই কাজগুলো করবে। আমরা বলেছি এই সরকারে এমন কোনো কাজ করা ঠিক হবে না যা মানুষের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে 6টি কমিশনের বাইরে আরো 9টি সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি রেজাউল করিম সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। স্বাধীনতার 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন করেছি প্রশ্নবিদ্ধ। আমরা প্রতিনিধিত্ব হারে আনুপাতিক পদ্ধতিতে ভোট চাই, সবার ভোটের অধিকার থাকবে। সরকার
সরকার হবে জাতীয় সরকার। তারা আমাদের প্রস্তাবকে ভালোভাবে নিয়েছেন। তারা বলেছেন এই প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবেন। নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, এখানেই আমরা টাইমটা বলতে পারছি না। তবে তিনি বলেন নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হচ্ছে, 6টা কমিশন গঠন করা হয়েছে, তার 5টি পূর্ণাঙ্গ করা হয়েছে, বাকিটা 2-1 দিনের মধ্যে ঘোষণা করা হবে। তিনি আরো বলেন 6টি কমিশন বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলবে। তাদের 3 মাসের টাইম লাইনের মধ্যে এরপর 3 মাসের মধ্যে একটা করে প্রতিবেদন দেবে। প্রতিবেদনগুলো নিয়ে আবার উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে। এরপর সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসবে। ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইনে। প্রেস সচিব আরো বলেন, একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠনের কাজগুলো এগিয়ে যাবে। দেশে ফিরলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুরে তিনি ঢাকায় পৌঁছেছেন। পরে তিনি শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করেন। দীর্ঘদিন বিদেশে থাকার পরে দেশে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। রোববার দুপুর 2টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত বছরের 23 মে দুর্নীতির এক মামলায় তার বিরুদ্ধে বিচারিক আদালতে সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমানুল্লাহ আমান জেলে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু। পরে জানা যায় তিনি বিদেশে চলে গেছেন। 2019 সালের জুন মাসে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় বিএনপির এই নেতাকে। ভারতে প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। ভারতে পালিয়ে গিয়ে 3 ধরনের সংকটে পড়েছেন আওয়ামী লীগের নেতারা। বেশ কয়েকজন নেতা বলেছেন নিজেদের সঙ্গে করে আনা টাকা প্রায় ফুরিয়ে গেছে। দেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে তাদের। পাশাপাশি অনেকের কাছে পাসপোর্ট নেই, এছাড়া কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই 3 সংকটে তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা, সাবেক মন্ত্রী, এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ থেকে এই প্রক্রিয়া এখন অব্যাহত রয়েছে। নেতারা অবৈধ পথে দেশ ছাড়া ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোর দেশ ত্যাগের তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ভ্রান্তি প্রতিম সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের পাশাপাশি মধ্যম ও তৃণমূল পর্যায়ের অনেক নেতা দেশ ছেড়েছেন। বেশিরভাগই ভারতে গেছেন, অন্য কয়েকটি দেশেও গেছেন কয়েকজন। ভারতে আত্মগোপনে থাকা কয়েকজন নেতা জানান এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করেছেন। তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। কেন দেশ ছাড়লেন এমন প্রশ্নের জবাবে পলাতক কয়েকজন নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, আমরা তো চাই দেশে থাকলে প্রাণ থাকবে না, পিটিয়ে মারবে। আত্মগোপনে থাকাই নেতারা জানান তাদের পাসপোর্ট ভিসা না থাকলেও এখনো চলাচল করতে সমস্যা হচ্ছে না। তাদের ভাষায় ভারতের প্রশাসন এসব দেখেও দেখছে না। নেতারা জানান তারা ভারতের নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন। তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন, কেউ থাকছেন একা ফ্ল্যাটে। সময় কাটছে ফেসবুক, ইউটিউব দেখে। পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখেন, তবে স্ত্রী ও সন্তানদের সঙ্গে তাদের দুশ্চিন্তা। একজন বলেন সাগরে পড়ে গেছে, কুল নাই, কিনারা নাই, কোথায় যায়। 5 লাখ থেকে 2 কোটি টাকায় রফা অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাটে, সনাতন পুঞ্জি ও ডোনা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, হবিগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনা, দিনাজপুরের হিলি, যশোরে বেনাপোল ও পুটখালী ঘাট অঞ্চলের বাংলাবান্ধা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা, আগরতলা, ত্রিপুরা, দিল্লি, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সীমান্ত পার হতে জনপ্রতি 5 লাখ থেকে 2 কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের। কেউই কমে কমে রফা করতে পেরেছেন, অনেকের কাছে থাকা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। এই সময় ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায় তার কাছে থাকা 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে দালালরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত 12 সেপ্টেম্বর গ্রেফতার হন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি প্রায় 2 কোটি টাকার বিনিময়ে ভারতে যাওয়ার রফা করেছিলেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।